সৎ বাবার চাপে পড়ে আর বড় বোনের সুখের জন্য কোনো রকম মত না থাকা সত্ত্বেও বিয়ের পিঁড়িতে বসতে হলো আয়নার। বয়স তার সবে 18 সম্পূর্ণ হলো। এই 18 বছরের জীবনে সে কত কিছুই না সহ্য করেছে। সামনে আরও কত কি সহ্য করা লাগে ভেবে কান্না পেল তার। এই তো ঘণ্টাখানেক আগে সম্পূর্ণ অচেনা একজন লোকের সাথে বিবাহ সম্পূর্ণ হলো আয়নার। আর এখন তার রুমেই ঘোমটা টেনে বসে আছে সে। স্বামী নামক মানুষটাকে একবার চোখের দেখাও দেখেনি আয়না। তবে তাকে তখন সাজানো হচ্ছিল। তখন কিছু মহিলাদের বলতে শুনেছে পাত্র অনেক বয়স্ক আর বদমেজাজি। পাত্রের বদমেজাজের কারণেই নাকি তার বিয়ে হয়নি। এসব শুনে খুব কান্না পেয়েছিল আয়নার। চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছিল, চিৎকার করে বলতে ইচ্ছা করছিল, আর কত খারাপ করবেন আল্লাহ আমার সাথে, আর কত। তার যে সহ্য হয় না আর। আয়নার চিন্তার মাঝে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো কেউ। আয়না ধারণা করলো হয়তো তার স্বামী এসেছে। হয় নিজেকে আরেকটু গুটিয়ে নিল সে। প্রেম, বিয়ে এসব সম্পর্কে তার ধারণা একেবারেই কম। বর্তমান যুগের মেয়েদের মতো আধুনিকতার সাথে তার পরিচয় ঘটেনি। তাই হয়তো পড়েছে গার্লস স্কুল আর গার্লস কলেজে। সব সময় চুপচাপ থাকতো বলে তেমন কোনো বান্ধবী ছিল না। তবে কলেজে উঠে একটা বান্ধবী জুটছিল। মেয়েটার নাম হলো রিয়া। রিয়া একজন ডিভোর্সি ছিল। স্বামী অনেক অত্যাচার মারধর করতো বলে শেষ পর্যন্ত সহ্য করতে না পেরে ডিভোর্স নেয়। ওকে এসএসসি পাশ করার পরই বিয়ে দিয়ে দেওয়া হয় ওর পরিবার। কিন্তু স্বামী শ্বশুরবাড়ি লোকদের অত্যাচারের 6 মাসের বেশি সংসার টিকেনি। এরপর থেকে জীবনযুদ্ধ শুরু হয় রিয়ার। একটা ছোট চাকরির পাশাপাশি পড়াশোনা শুরু করে নতুন করে। রিয়ার বাবা মাও তাদের ভুল বুঝতে পেরে রিয়াকে সাপোর্ট করে চলেছে। এসব থেকে বিয়ে সম্পর্কে আয়নার যতটুকু ধারণা আছে সবটাই নেগেটিভ। নিজের মাকে প্রতিনিয়ত সৎ বাবার কাছে অত্যাচারিত হতে দেখেছে সে। এখন যদি তার স্বামীও তাকে ওপর অত্যাচার করে তাহলে তার কি হবে? তার তো যাওয়ার কোনো জায়গা নেই। এই 18 বছরের জীবনে কম অপমান, লাঞ্ছনা, মার সহ্য করতে হয়নি তার। এখন যদি স্বামীও এমন করে ভেবে ভয়ে চুপসে গেল আয়না। এই মেয়ে ঘোমটা তুলো, এসব ফর্মালিটি করতে হবে না, আমার কথা আছে তোমার সাথে। কারো গম্ভীর কণ্ঠে ধ্যান ভঙ্গ হলো আয়নার। অন্যমনস্ক থাকায় মৃদু কেঁপে উঠল সে। লোকটার কণ্ঠ দারুণভাবে আকর্ষণ করল আয়নাকে। সে মনে মনে ভাবল কণ্ঠস্বরে নেশালো দ্রব্য মেশানো আছে নাকি, এত আকর্ষণীয় লাগছে কেন? আয়নার নড়াচড় না দেখে বিরক্ত হলো আদ্রিস। কিছুটা জোরে আওয়াজ করে বলল, এই যে কথা কি কানে যায় না? বললাম না ঘুমটা তোলো। ভয় পেয়ে গেল আয়না। কথা না শুনলে যদি মারধর করে ভেবে দ্রুত ঘুমটা তুলে ফেলল। আদ্রিস অবাক হয়ে গেল আয়নাকে দেখে। নিজ সন্দেহের রূপবতী কিন্তু নিতান্তই বাচ্চা একটা মেয়ে। চেহারায় স্পষ্ট বাচ্চা ভাব ফুটে উঠেছে। গাল ভেজা, গাল জোড়া ফুলো, বিয়ের সাজে দেখতে একেবারে বাচ্চা পুতুল লাগছে। আদ্রিস ভাবল কোথায় যে 29 বছরের প্রতিষ্ঠিত একজন যুবক আর কোথায় এই বাচ্চা মেয়ে। বয়স বেশি হলে 18 কি 19 হবে। আয়নার মতো সেও বিয়ের আগে হবু স্ত্রীকে দেখেনি। এমনিতেই তার প্রেম ভালোবাসা বিয়েতে কোনো ইন্টারেস্ট ছিল না। এসবের উপর থেকে তার বিশ্বাস উঠে গেছে। আর বউ এত বাচ্চা হবে জানলে সে বিয়েই করতো না। যাই হয়ে যাক না কেন। আয়না একবারের জন্য মাথা ওপরে তোলেনি। আদ্রিস বিরক্ত হলো। এই মেয়েকে মনে হয় সব বলে বলে করাতে হবে। আদ্রিস বলল, হে ইউ, আমার দিকে তাকাও। আয়না ভীত হলো। তার অনেকক্ষণ ধরেই ইচ্ছা করছিল এত সুন্দর কণ্ঠের অধিকারী পুরুষকে দেখতে।
ধীরে ধীরে মাথা উপরের দিকে করল। আয়না। চোখের সামনে ভেসে উঠল একজন সুদর্শন পুরুষের মুখায়বব। চেহারায় গম্ভীর ভাব বিরাজমান। শ্যামবর্ণের সুঠামদেহী পুরুষ। গালের খোঁচা খোঁচা দাড়ির জন্য সৌন্দর্য আরও বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আয়না আদৃশকে দেখে আতঙ্কিত হলো। মস্তিষ্কে ছড়িয়ে পড়ল ভিন্ন চিন্তা। ওর জামাই তো বুড়ো, তাহলে এই লোককে? লাফিয়ে দাঁড়িয়ে পড়ল বিছানায়। হুট করে লাফানোতে শাড়িতে পা বেঁধে পড়তে নিলে কোমর আঁকড়ে ধরল আদৃশ। ভাগ্যিস সে সামনেই দাঁড়িয়েছিল, তাহলে এই মেয়ে এক্ষুনি মুখ থুবড়ে নিচে পড়ত। ভাবা যায় বিয়ের প্রথম রাতেই হাত মুখ সব ফাটাতে চলেছিল। আয়না চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছে। বুকটা জোরে জোরে ধুকফুক করছে। যখন বুঝতে পারল সে নিজে পড়েনি, তখন ধীরে ধীরে চোখ মেলল। দেখল সামনের ছেলেটা তার কোমর জড়িয়ে ধরে তার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। ছাড়া পাওয়ার জন্য নড়াচড়া করতেই আদৃশ আয়নাকে কিছুটা উঁচু করে নিচে নামিয়ে দিল। হাঁপ ছেড়ে বাঁচল আয়না, কিন্তু আদৃশের ধমক খেয়ে পুনরায় লাফিয়ে উঠল। আয়, তোমার সমস্যা কি? মাথায় কি সমস্যা আছে নাকি? এভাবে লাফিয়ে উঠলে কেন? ভূত দেখেছ? এখন নিজে পড়ে হাত পা ভাঙলে তো দোষ আমার হতো। সবাই ভাবতো আমি তোমার উপর অত্যাচার করেছি। চুপ করে আছো কেন স্টুপিড? কথা বলতে পারো না? আয়না ভাবলো এবার চুপ করে থাকলে চলবে না। এই লোককে আর তার জামাই কোথায় সবটা জানতে হবে। সে মিনমিন করে বলল, আপনি কে? আশ্চর্য হলো আদৃশ। মেয়েটা বলে কি? ভ্রু বাঁকিয়ে চিৎকার করল, আমার সাথে যদি তোমার বিয়ে হয়ে থাকে তাহলে আমি তোমার কে হই? আয়না ফটফট জবাব দিল, বর। জবাব দিয়ে ব্যাককল বনে গেল আয়না। কিন্তু তার জামাইয়ের বর্ণনা তো অন্যরকম ছিল। আদৃশ বলল, তাহলে জিজ্ঞেস করলে কেন আমি কে? আর আমাকে দেখে এত চমকানোর কি হলো? আয়না নিজের চিন্তার মাঝে জবাব দিল, কিন্তু আমার জামাই তো বুড়ো। হ্যাঁ, আপনি বদমেজাজি ঠিক, কিন্তু বাকি বর্ণনা তো মিলল না। অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল আদৃশ। মনে মনে ভাবল, শেষমেশ পাগল বউ জুটল নাকি কপালে? পিচ্চি মেয়েটা কি বলছে এসব? আদৃশ গম্ভীর কণ্ঠে বলল, এসব কি বলছো? তোমাকে এসব কে বলেছে? আয়না গালটা হালকা ফুলিয়ে বলল, আমাকে সাজানোর সময় আন্টিরা বলেছিল, তখন শুনেছি। আদৃশ বুঝতে পারল ব্যাপারটা। নিশ্চয়ই প্রতিবেশী কুটনির টাইপ মহিলাগুলো এসব ছড়িয়েছে। তারা শুনে কম রটায় বেশি, আর এই মেয়ে সেসব কথাই বিশ্বাস করেছে। আদৃশ বলল, দেখো মেয়ে, তোমাকে কে কি বলল আমি জানি না, আর জানতেও চাই না। তুমি শুধু এটুকু জেনে রাখো, তোমার বিয়ে আমার সাথে হয়েছে। আর তোমাকে যে বিষয়ে বলতে চাচ্ছিলাম, মন দিয়ে শোনো। আমার এই বিয়েতে কোনো মত ছিল না। এক প্রকার জোর করে বিয়েটা করিয়েছে। আর আমি প্রচণ্ড রাগী। রাগ হলে হুঁশ থাকে না, উল্টাপাল্টা কাজ করে বসি। তাই আমার থেকে যত পারবে দূরত্ব বজায় রাখবে, সেটাই তোমার জন্য ভালো হবে। যেহেতু বিয়েটা হয়েছে, তাই আমি চেষ্টা করব তোমাকে মেনে নেওয়ার। কিন্তু তোমাকে মেনে নিতে আমার কত সময় লাগবে বা কখনো মেনে নিতে পারবো কি না আমার জানা নেই। আমি সোজাসাপটা কথা বলতে পছন্দ করি, তাই যা বলার সোজাসুজি বললাম। নিজের কথা শেষ করে ফ্রেশ হতে চলে গেল আদৃশ। আয়না ধপ করে বিছানায় বসে পড়ল। তার জীবনটা এমন কেন? তার ভাগ্যে আর কত খেলা লেখা আছে। তবে আসবে তার জীবন, কবে আসবে তার জীবনে সুদিন? সে কি দেখা পাবে না সুখের? আয়না ভাবতে লাগলো আজকের দিনের ঘটনা, কিভাবে তার জীবনে নতুন মোড় এলো। ফ্ল্যাশব্যাক। এই যে মহারানী, আপনি এখানে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? আপনাকে কি দাঁড়িয়ে থাকার কাজ দেওয়া হয়েছে? যা, সবাইকে জুস দিয়ে আয়। তবে সাবধান, কেউ যেন মুখ না দেখে বলে দিলাম, না হলে জানিসই তো কি হবে। যা। সাহেরা বানু ধমকে কেঁপে উঠল আয়না। সাহেরা বানু সম্পর্কে আয়নার ফুপি হয়, কিন্তু আপন না, সৎ। তাই হয়তো তার সাথে এমন ব্যবহার করতে গায়ে বাঁধে না। চোখ জলে ভরে উঠল আয়নার।
পরনের ওড়না দিয়ে মুখটা মাথা মুখ ভালো করে ঢেকে নিল সে। মাথা নিচু করে সবাইকে জুস দিয়ে রান্নাঘরে ফেরত চলে আসলো। এখনও অনেক রান্না বাকি, সব যে তাকেই করতে হবে, সাহায্য করার কেউ নেই। আজ আয়নার বোন মীরার বিয়ে, পরের দিন রিসেপশন হবে। কাবিন ঘরোয়াভাবে আয়নাদের বাড়িতেই হচ্ছে। বোনের বিয়েতে কাজের মানুষের মতো কাজ করতে হচ্ছে তার, এটাই হয়তো নিয়তি ভেবে তার ছিল মাখা হাসি দিল আয়না। এই হাসির মাঝেও সে অনেক কষ্ট লুকিয়ে আছে। সব কাজ শেষ করতে করতে হাঁপিয়ে উঠল আয়না। এতগুলো মানুষের রান্না করা মুখের কথা নয়। কাজ শেষে নিজের রুমে যাওয়ার পথে একবার বোন মীরার রুমে উকি দিল, কিন্তু সামনে যাওয়ার সাহস পেল না। বোনকে সে অনেক ভয় পায়, যদিও মীরা তার আপন বোন না, এজন্যই হয়তো এতটা দূরত্ব। বোনকে দূর থেকে দেখে চোখ জুড়িয়ে নিল সে। অসম্ভব সুন্দর লাগছে আজ তার বোনটাকে। শাওয়ার নিয়ে একটু রেস্ট নেবে ভাবলো আয়না। তার বাইরে যাওয়া বারণ। এতক্ষণে হয়তো মীরাকে পাত্রপক্ষের সামনে নিয়ে যাওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যে হয়তো কাবিনটাও হয়ে যাবে। আয়নার খুব ইচ্ছে করছে বোনের বিয়েতে অংশগ্রহণ করতে, কিন্তু তাকে কড়াকড়িভাবে বলা হয়েছে সে যেন বাহিরে না যায়। তাই আয়না ঠিক করলে এখন ঘুমাবে। শরীরটা আর চলছে না। এত কাজ করার পর সে থাকে ছাদের একটা ছোট্ট রুমে। অন্যান্য মেয়েদের মতো আলিশান রুম বা বেড তার নেই। আয়নার মাত্র চোখটা লেগেছিল, এমন সময় দরজায় নক করলো কেউ। ঘুম ঘুম চোখ তুলে দরজা খুলতে গেল সে। দরজা খোলা মাত্র গালে সজোরে থাপ্পড় পড়ায় হতভম্ব হয়ে গেল আয়না। গালে হাত দিয়ে সামনে তাকাতেই রুহু কেঁপে উঠল তার। দরজায় সৎ বাবা মাহমুদ আর ফুপি সাহেরা বানুকে দেখে ঢোক গিলল সে। দুজনে অনেক রেগে আছে, তাদের চেহারা বলে দিচ্ছে। সাহেরা বানু আয়নাকে ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করলেন, সাথে মাহমুদ সাহেবও। মাহমুদ সাহেব দাঁতে দাঁত পিষে বললেন, তোকে বলেছিলাম পাত্রপক্ষের কেউ যেন তোকে না দেখে, কিন্তু তুই ঠিকই নিজের রূপ দেখিয়ে দিলি। পাত্রের চাচি এখন দাবি করছে তার ছেলের সাথে বিয়ে দিতে হবে, না হলে তিনি মীরার সাথে আহিলের বিয়ে হতে দিবেন না। আর পাত্রের পরিবারও রাজি আহিলের চাচির কথায়। অবাকের ওপর অবাক হচ্ছে আয়না। সে তো কিছুই করেনি, তাহলে এসব তার সাথে কি হচ্ছে? মাহমুদ সাহেব সাহেরা বানুকে বললেন, আপু, এই মেয়েকে রেডি কর জলদি। এর কারণে 2 বার আমার মেয়ের বিয়ে ভেঙেছে। এবার যদি আবার বিয়ে ভাঙে তাহলে একে আমি মেরেই ফেলব। মাহমুদ সাহেব কথা শেষ করে রুম থেকে বেরিয়ে গেলেন। আয়না অশ্রুসিক্ত চোখে তাকিয়ে রইল। সে কিছু একটা বলতে চাইছিল, কিন্তু সুযোগ দিল না সাহেরা বানু। রাগী দৃষ্টি নিয়ে বললেন, একটা কথাও বলবি না, একদম আমাদের জ্বালিয়ে খেলি তুই। যখন থেকে এই বাড়িতে এসেছিস তখন থেকে জ্বালাচ্ছিস আমাদের। এবার বিদায় হ, এখানেই চুপচাপ বসে থাক। আমি শাড়ি নিয়ে আসছি, পরে তুই তৈরি হয়ে যাবি। সাহেরা বানু বের হতেই কান্নায় ভেঙে পড়ল আয়না। কাঁধে কেউ হাত রাখতেই ঘোলা চোখে তাকালো সে। সামনে মাকে দেখে নিজের আর সামলাতে পারল না, জড়িয়ে ধরে হাও মাও করে কেঁদে ফেলল। অনামিকা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে নিম্ন স্বরে বললেন, এই বিয়েটা তুই করে নে আয়না মা। তোর বর যেমনই হোক না কেন, অন্তত এই নরকে যেভাবে থাকিস তার চেয়ে অনেক 1000 গুণ ভালো থাকবি আমার বিশ্বাস। কাঁদিস না মা, যা হবে ভালো হবে। তুই শুধু ভরসা রাখ সৃষ্টিকর্তার উপর। আয়না চোখ ভর্তি জল নিয়ে নিজের মায়ের দিকে তাকালো। সে ভেবেছিল আর কেউ না হোক, অন্তত তার মা তার পক্ষে কথা বলবে, কিন্তু তার মাও চায় সে এই বিয়েটা করুক। আয়নার ভীষণ অভিমান হলো। তার মা কি জানে না আয়না অনেক পড়াশোনা করতে চায়, জীবনে অনেক বড় হতে চায়।
আয়নার স্বপ্ন ছিল সে বড় একটা চাকরি করে নিজেকে আর তার মাকে এই নরক থেকে মুক্ত করবে। কিন্তু তার এই আশাটা হয়তো পূরণ হবার নয়। চোখ মুছে দীর্ঘশ্বাস ফেলল আয়না। এর চেয়েও কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে তাকে। এটাও মেনে নিতে হবে, এছাড়া কোনো পথ খোলা নেই। চমৎকার একটা শাড়ি পরানো হয়েছে আয়নাকে, সাথে সুন্দর সব অলংকার। হয়তো পাত্রপক্ষ আগে থেকে এসব প্ল্যান করে এসেছিল, ভাবলো আয়না। না হলে এত দ্রুত কি করে সব কিছুর জোগাড় হলো? একটা জীবন্ত পুতুলে পরিণত হয়েছে সে। তার সাথে যে যা করছে তাতেই সায় দিচ্ছে। সাজানো শেষে তাকে মীরার রুমে নিয়ে যাওয়া হলো। মীরার আগে থেকেই তৈরি হয়েছিল। সে যেতেই কাজে এলো বিয়ে পড়াতে। না চিনে না জেনেও একজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো আয়না। হয়ে গেল বিয়ে সম্পূর্ণ অচেনা একজনের সাথে। আসার সময় কারোর সাথে একটা কথা বলেনি সে। অবশ্য তার সাথে কথা বলার, তাকে বিদায় দেওয়ার মানুষের যে বড়ই অভাব। শুধুমাত্র মাই তাকে খুব ভালোবাসে, আর সবার চোখে তো সে বিষ। কিন্তু মায়ের সাথেও একটা কথাও বলেনি সে। আসার পথে তার সাথে তার বর ছিল না, সে হয়তো আগেই চলে গিয়েছিল। আয়নার সাথে গাড়িতে একজন ভদ্র মহিলা বসেছিল, আর একজন তার সমবয়সী মেয়ে। আয়না আন্দাজ করেছিল মহিলাটা হয়তো তার শাশুড়ি মা, আর মেয়েটা হয়তো আহিলের বোন হবে। বাড়ির সামনে গাড়ি থামতে অবাক হয় আয়না। বিশাল বড় বাড়ি, হয়তো এর অনেক বড় লোক, বুঝতে পারল সে। ভেতরে আসার পর তার আন্দাজটা ঠিক হয়, ওই ভদ্রমহিলা তার শাশুড়ি। অনেক রাত হয়ে যাওয়ায় কেউ নতুন বধূ বিরক্ত করেনি। যারা করতে ইচ্ছুক ছিল তাদেরও করতে দেননি ভদ্রমহিলা। সবাইকে রেস্ট নিতে পাঠিয়ে দিয়েছেন। নতুন বউরা খেতে লজ্জা পায় বলে নিজ হাতে 2 বউকে খাইয়ে দিয়েছেন। অতঃপর তাদের নিজেদের রুমে পাঠিয়ে দিয়েছেন রেস্ট নেওয়ার জন্য। আয়না যতটুকু বুঝতে পেরেছে ভদ্রমহিলা অনেক ভালো। তার চিন্তা ভাবনায় আয়না মুগ্ধ হয়েছে। তারপর থেকে সে অচেনা বরের রুমে বসেছিল। সারাদিনের ঘটনা চিন্তা করতে করতে কখনো গভীর ঘুমে তলিয়ে গেছে আয়না, নিজেও বুঝতে পারে না। সারাদিনের ধকল সামলে অনেক ক্লান্ত হয়ে পড়েছিল সে। আদেশ একেবারে শাওয়ার নিতেই বের হলো। এখন একটু শান্তি লাগছে তার। ওয়াশরুম থেকে বের হতে বেডে চোখ আটকে গেল তার। আয়না বেডে এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে। মূলত তার শাড়ি এলোমেলো হয়ে আছে। কিছু মুহূর্তের জন্য ঘোরের মাঝে চলে গেল আদৃশ। ধীর পায়ে বেডের কাছে গিয়ে মিনিট 2 মতো আয়নাকে গভীরভাবে পর্যবেক্ষণ করল। তার কাছে মনে হলো মেয়েটা একটা কিউটের ডিব্বা। ফুলো ফুলো গাল দুটোর জন্য আরো বেশি কিউট লাগছে। একটু ছুতে পারলে কেমন হবে? পর মুহূর্তে নিজের চিন্তা ভাবনায় নিজেই বিরক্ত হলো আদৃশ। কী সব ভাবছে সে। দ্রুত ঘুরে বেলকনিতে চলে গেল সে। টাওয়াল মেলে দিয়ে রুমে এসে ভাবতে লাগলো কি করা যায়। তারও তো অনেক ঘুম পেয়েছে, কিন্তু বিছানায় তো আয়না ঘুমিয়ে আছে। আয়নার সাথে সে কি করে ঘুমাবে? কিছুক্ষণ পায়চারি করার পর আদৃশ ঠিক করলো সে আয়নার পাশেই ঘুমাবে। তারই তো বউ হয়, এত চিন্তা করার কিছুই নেই। হাঁসফাঁস করতে আয়নার পাশেই কিছুটা দূরত্ব বজায় রেখে শুয়ে পড়ল আদৃশ। তার হার্টটা কেন যেন অনেক জোরে জোরে বিট করছে। মনে হচ্ছে চুরি করতে এসেছে। বড্ড বেশি অস্থিরতা কাজ করায় মাঝখানে একটা বালিশ দিয়ে দিল আদৃশ। এছাড়া আর কোনো রাস্তা নেই। ঘুমাতে হলে এভাবেই ঘুমাতে হবে। কিন্তু এই মেয়ে সকালে উঠে কোনো ঝামেলা না করলেই হলো। এসব ভাবতে ভাবতে ঘুমে তলিয়ে গেল আদৃশ। হয়তো এখান থেকেই হবে আয়নার জীবনের নতুন সূচনা।